আর অপেক্ষা না করি, যারা জয়েন হতে চায় অ্যাডমিন অ্যাপ্রুভ দিবেন, জয়েন হয়ে যাবে। আমরা আমাদের মূল্যবান সময়গুলো কাজে লাগাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজকে আমরা হোমিওপ্যাথির খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকে নির্ধারিত বিষয় হচ্ছে মায়াজম। আচ্ছা, আশেপাশে কি খুব সাউন্ড হচ্ছে আপনাদের? খুব নয়েজ মনে হচ্ছে? আশপাশ থেকে কি বেশি নয়েজ আসতেছে? কথা এখানে বলা যাবে না? আমার একটু সরে সরতে হবে, একটু বলেন আমাকে একটু। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, স্লাইড স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড ক্লিয়ার আছে? দেখা যাচ্ছে। জি স্যার। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা আমি উৎসর্গ করব আমাদের হোমিওপ্যাথির জনক স্যার স্যামুয়েল হ্যানিম্যানকে। কারণ এই হোমিওপ্যাথির মধ্যে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য আনার ক্ষেত্রে তিনি যে বিশেষ বিষয়টিকে আবিষ্কার করেছিলেন সেটি হচ্ছে মায়াজম। মায়াজমকে যদি আমরা না চিনি, মায়াজমকে যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট করতে পারবো না। আমরা হয়তো মেডিসিন দিয়ে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করতে পারি, এক্সাইটিং কজ ভিত্তিক আমরা মেডিসিন দিতে পারবো, কিন্তু অ্যান্টিমাইজমেটিক ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারবো না যদি না আমরা মায়াজমকে চিনি, যদি না আমরা মায়াজমকে জানি। তো সে কারণে আজকে স্বল্প পরিসরে একদম সহজ ভাষায় আমি মায়াজমকে বোঝানোর চেষ্টা করব। আমরা কম বেশি সবাই মায়াজম সম্পর্কে জানি, তারপরেও আমার প্রচেষ্টাটা থাকবে একদম অল্প কথায় সহজ ভাষায় মায়াজমকে বোঝানো। ওই যে সম্ভবত মোতাহার হোসেন চৌধুরীর কথা, নাকি কার কথা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা, অল্প কথায় কাজ হইলে বেশি কথার দরকার কি, এই ধরনের একটা কথা। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিনা এটা। তো সেই কথার আলোকে বলতে চাই যে আজকে আমরা বিষয়টাকে অল্প কথায় সহজবদ্ধভাবে উপস্থাপনের একটা চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ। তো এখানে যেহেতু মায়াজম, এখানে কন্টেন্ট গুলোর ক্ষেত্রে আমাদের 18+ দুই একটা পিকচার হয়তো থাকবে, মেডিকেল রিলেটেড পিকচার, ছোট বাচ্চাদের না দেখা, এগুলো ভালো হবে আর কি। আচ্ছা, মায়াজমের আলোচনা করব। সর্বপ্রথম একটা ওয়ার্ড আমাদের মাথায় একটু আমি রাখার জন্য বলছি, সেটা হচ্ছে একটা বাংলা শব্দ রতিক্রিয়া, যেটার অর্থ হচ্ছে যৌন মিলন, যৌন সঙ্গম, ইংরেজিতে হচ্ছে কয়শন। জাস্ট আমরা রতিক্রিয়া শব্দটা মাথায় রাখলে হবে। এরপরে এটা কেন মাথায় রাখতে হবে এরপরে আমি বলছি, আগে আমরা আমাদের মূল আলোচনায় যাই। মায়াজম কি? মায়াজমটা হচ্ছে রোগ সৃষ্টি হওয়ার একটা অদৃশ্য কারণ। এই কারণটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কোনো ল্যাব টেস্ট করে বের করা যাবে না, তারপর কোনো এক্সরে মেশিনের মাধ্যমে দেখা যাবে না। এই ধরনের একটা অদৃশ্য কারণ, যে কারণটাকে আমরা সদৃশ শক্তিকৃত উপযুক্ত শক্তিমাত্রার ওষুধ দিয়ে যদি চিকিৎসা না করি, হোমিওপ্যাথিক ওষুধের কথা বলা হচ্ছে, যদি আমরা সেই কারণটাকে সদৃশ শক্তিকৃত উপযুক্ত মাত্রার হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে চিকিৎসা না করি, তাহলে এই কারণটা সারা জীবন ধরে রোগ সৃষ্টি করবে। কার শরীরে? যার শরীরে এই কারণটা থাকবে। এবং শুধু ওই ব্যক্তির শরীরে না, তার যে পরবর্তী জেনারেশন আসবে, পরবর্তী যে প্রজন্ম আসবে, সে প্রজন্মের মধ্যেও এই মায়াজমটা স্থানান্তরিত হবে এবং ওই পরবর্তী জেনারেশন গুলোর মধ্যেও ওই কারণটা রোগ সৃষ্টি করতে থাকবে। রোগের এই কারণটিকে দূর করার জন্য যথাযথ প্রক্রিয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসা যদি দেওয়া না হয়, তাহলে এই কারণটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যুগ যুগ ধরে চলতে থাকবে। তার মানে এটা খুবই গভীর একটা বিষয়। আমি কি বুঝাতে পারলাম? রোগ সৃষ্টি হওয়ার একটা অদৃশ্য কারণ, যে কারণটাকে সদৃশ শক্তিকৃত উপযুক্ত মাত্রার হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে চিকিৎসা করা না হলে ওই ব্যক্তির শরীরে সারা জীবন রোগ তৈরি করতে থাকবে, এবং ওই ব্যক্তির যদি চিকিৎসা না হয় ওই কারণটা ওই ব্যক্তির পরবর্তী প্রজন্মের মধ্যে যাবে এবং যুগ যুগ ধরে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এই কারণটা প্রবাহিত হতে থাকবে এবং রোগ সৃষ্টি করে যেতে থাকবে। ক্লিয়ার? এটা এতটুকু তো সবাই ক্লিয়ার হয়েছেন বিষয়টা? এতটুকু যদি ক্লিয়ার হন, আমরা পরবর্তী স্লাইডে যেতে পারি।
আচ্ছা, এখন আমাদেরকে যদি বলা হয় আসলে মাইজম কি, মাইজম বলতে আমরা বুঝবো সরিক মাইজমকে, একটাই মাইজম। হোমিওপ্যাথিতে মূল মাইজম হচ্ছে একটা, সেটা হচ্ছে সরিক মাইজম। মাইজম বললে আমরা কাকে বুঝবো? সরিক মাইজমকে বুঝবো। এটা হচ্ছে ফান্ডামেন্টাল বা মৌলিক মাইজম, বা মাইজমের একদম মৌলিক সত্তা হচ্ছে সরিক মাইজম। একটা মাইজম হচ্ছে মূল, যাবতীয় রোগের জননী হচ্ছে এই এই হচ্ছে কি সরিক মাইজম, এটাকে বলা হচ্ছে মৌলিক মাইজম। এখন তাহলে মৌলিক মাইজম হচ্ছে সরিক মাইজম। এই সরিক মাইজমটার উৎপত্তি ঘটে আমাদের মাইন্ডের মধ্যে, মনের মধ্যে এটার উৎপত্তি ঘটে। এটা একটা অদৃশ্য বিষয়, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিন্তু এটা রোগ সৃষ্টি করবে। রোগ এটা দ্বারা সৃষ্ট রোগের প্রাদুর্ভাব ব্যাপকতা আমরা উপলব্ধি করব, রোগীর মধ্যে সিমটম আকারে দেখব, কিন্তু এটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, সম্পূর্ণ একটা অদৃশ্য কারণ। তাহলে সরিক মাইজমের জন্মটা হচ্ছে মনের মধ্যে, এবং এটার একটা লক্ষণ আসে চামড়ার মধ্যে। এটা শুধু হোমিওপ্যাথির কথা বা হ্যানিম্যান স্যারের কথা না, এটা অনেক বড় বড় অ্যালোপ্যাথ ডাক্তাররাও বলছে। দেখেন এখানে আমি একটা রেফারেন্স দিছি, মাইন্ড থেকে স্কিন কানেকশন, মাইন্ড থেকে স্কিন কানেকশনের একটা রেফারেন্স আমি এখানে পাশে উল্লেখ করেছি। অর্থাৎ মনের সাথে স্কিনের একটা কানেকশন থাকে। অর্থাৎ সরিক মাইজম মনের মধ্যে এমন একটা অবস্থা তৈরি করে যে কারণে সেই অবস্থার প্রেক্ষিতে, সেই কারণের প্রেক্ষিতে স্কিনে কিছু রোগ দেখা দেয়। তাহলে আমরা বলতে পারি যে সরিক মাইজমের উৎপত্তি বা জন্মটা হচ্ছে মনের মধ্যে, এবং এটার প্রকাশটা হচ্ছে চামড়ার মধ্যে। মানে আমরা যখনই কোনো চর্মরোগ দেখবো তখন আমরা প্রাথমিকভাবে আমরা ধরে নিব যে এই রোগীর মধ্যে মনের মধ্যে সরার জন্ম হয়ে গেছে, সরিক মাইজমের জন্ম হয়ে গেছে, এই কারণে স্কিনে চর্মরোগ সৃষ্টি হয়েছে। এখন সরিক মাইজম মনের মধ্যে কুচিন্তা তৈরি করে, খারাপ চিন্তাধারা তৈরি করে। এটা খুবই খারাপ একটা বিষয়। এবং দেখেন এই খারাপ চিন্তা থেকেই মানুষ অবৈধ রতিক্রিয়ায় লিপ্ত হয়, অবৈধ সেক্সুয়াল কাজে মানুষ লিপ্ত হয়। কার কারণে? সরিক মাইজমের কারণে। এখন অবৈধ মেলামেশা করার পরে কি হয়? রতিজ রোগ দেখা দেয়, এইচটিডি বলে এটাকে সংক্ষেপে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। অবৈধভাবে বিভিন্নভাবে মেলামেশা করার পরে বিভিন্ন রকম সেক্সুয়াল ডিজিজে আক্রান্ত হচ্ছে রোগীরা, এবং বিভিন্ন রকম যৌন রোগ দেখা দিচ্ছে, সিফিলিস দেখা দিচ্ছে, গনোরিয়া দেখা দিচ্ছে। এখানে মূলত সিফিলিস গনোরিয়ার কথাই বেশি আসবে। আরো অনেক যৌন রোগ আছে, যেমন এইচআইভির কথা আমরা জানি, হ্যাঁ, ক্লামিডিমোনিয়ার কথা আছে, এরকম অনেকগুলো আরো যৌন রোগ আছে। যেমন ওয়ার্স, আচিলও কিন্তু একটা যৌন রোগ হইতে পারে। এই ধরনের অনেকগুলা যৌন রোগ আছে। তাহলে আমরা আসেন আমাদের নেক্সট স্লাইডে যাই। এখন দেখেন এই যে পেনিসের গায়ে একটা ক্ষত হয়েছে, এটা হলো সিফিলিসের ক্ষত। সিফিলিস রোগীদের এরকম ক্ষত হয়। আমরা নেক্সট স্লাইডে দেখেন এখানে একটা ক্ষত দেখা যাচ্ছে। ক্ষতটা কেন দেখাচ্ছি সেটাও বলতেছি। আচ্ছা, এই যে ক্ষত হচ্ছে এটাকে বলা হচ্ছে শ্যাঙ্কার। দুই ধরনের স্পেলিং লেখা যায়, CANKER শ্যাঙ্কার, CHANCRE শ্যাঙ্কার। শ্যাঙ্কার মানে হচ্ছে সিফিলিস রোগের কারণে যদি রোগীর জননাঙ্গে যদি কোনো ক্ষত, এই ধরনের কোনো ক্ষত দেখা দেয় সেটাকে বলা হবে শ্যাঙ্কার। এখন এই শ্যাঙ্কার কিন্তু ঠোঁটে জিহ্বার মধ্যে হতে পারে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হ্যাঁ, অবৈধ মেলামেশা করছে জননাঙ্গ দিয়ে, জননাঙ্গে ক্ষত হওয়াটাই স্বাভাবিক, মুখে কেন ক্ষত আসলো? কারণ মুখে আসতে পারে বিশেষ করে ওরাল সেক্সের কারণে, এই বিষয়টা মাথায় রাখবেন। তাহলে এখানে শ্যাঙ্কার বা শ্যাঙ্কার যাই বলেন, এই ধরনের ক্ষত সিফিলিস পেশেন্টদের মধ্যে আমরা দেখি, সিফিলিস রোগে আক্রান্ত পেশেন্টদের মধ্যে আমরা এটার সাইন হিসেবে আমরা দেখি। এখন এই যে সিফিলিসের ক্ষত, এই ক্ষতটাকে যদি বিশদিশ প্রক্রিয়ায় আমরা ট্রিটমেন্ট করি, যদি এটাকে সারাতে চাই, হয়তো সেই ক্ষতটা চলে যাবে। ক্ষতটা চলে যাবে, আমরা মনে করব হয়তো সিফিলিস সেরে গেছে, আসলে সিফিলিস সারবে না, সেটা সাপ্রেশন লেভেলে চলে যাবে, চাপা পড়া অবস্থায় চলে যাবে। এবং চাপা পড়া এই সিফিলিসের ক্ষতটা যদি অদৃশ্য হয়ে যায়, অদৃশ্য হওয়ার পরেও এটার একটা প্রভাব ওই ব্যক্তির শরীরে, ওই সিফিলিসগ্রস্ত রোগীর শরীরে থেকে যাবে, এবং ওই প্রভাবটা ভিতরে ভিতরে কাজ করবে, ভিতরে ভিতরে কাজ করে ওই সিফিলিসগ্রস্ত বা সিফিলিস চাপা দেওয়ার রোগীটার শরীরে এবং মনের মধ্যে কিছু লক্ষণ তৈরি করবে, যেগুলোকে আমরা বলবো সিফিলিস। এবং সিফিলিসের এই লক্ষণগুলা সৃষ্টির পিছনে যে কারণটা দায়ী সেটাকে আমরা বলবো সিফিলিটিক মায়াজম।
তাহলে মূলত সিফিলিস নামক রোগটা যখন চাপা দেওয়া হয়, সিফিলিসের শ্যাঙ্কারকে যখন চাপা দেওয়া হয়, তখন রোগীর শরীরে সিফিলিটিক মাইজম তৈরি হয়। আর যখন সিফিলিটিক মাইজম তৈরি হয়ে যাবে, সেই সিফিলিটিক মাইজম ওই রোগীর শরীরে এবং মনে কিছু সাইন সিমটম তৈরি করবে। তাহলে আমরা বলতে পারি যে সিফিলিস একটা যৌন রোগ। এই যৌন রোগটা যে ক্ষত, সে ক্ষত যদি বিষদৃশ্য প্রক্রিয়ায় চাপা দেওয়া হয়, তাহলে রোগীর শরীরে একটা বিশেষ কারণ তৈরি হয়। সে কারণটা হচ্ছে সিফিলিটিক মায়াজম। এটা একটা রোগের কারণ, এই কারণটা তৈরি হয় এবং এটা তৈরি হওয়ার পরে ওই রোগীর শরীরে এবং মনে কিছু লক্ষণ তৈরি করে। সেই লক্ষণগুলোকে বলা হবে সিফিলিস। তাহলে সিফিলিস একটা যৌন রোগের নাম। সিফিলিস চাপা পড়ার পরে যে মায়াজম তৈরি হয় সেটা হচ্ছে সিফিলিটিক মায়াজম। আবার সিফিলিটিক মায়াজম নতুন করে ওই রোগীর শরীরে যে এবং মনে যে লক্ষণ প্রকাশ করবে ওগুলোকে বলা হবে সিফিলিস। এক্ষেত্রে এই সিফিলিস কিন্তু আবার সিফিলিস রোগ না, সিফিলিটিক মায়াজম সৃষ্ট লক্ষণ। এতটুকু বুঝতে পেরেছেন সবাই? একটু আমার রেসপন্স করতে হবে। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা তাহলে আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। এখন সিফিলিটিক মাইজম কোথায় লক্ষণ প্রকাশ করে বললাম? শরীরে এবং মনে, দুইটা জায়গায় লক্ষণ প্রকাশ করে। আচ্ছা, আমরা প্রথমে সিফিলিটিক মাইজমের কারণে শরীরে কি কি লক্ষণ দেখা দেয় আপনারা তিনটা কথা মনে রাখবেন: ক্ষয়, ধ্বংস, কমতি। ক্ষয়, ধ্বংস, কমতি। এর প্রভাবে দেহে ক্ষয় বা ধ্বংস বা কমতি বা বিকৃতি দেখা দেয়। চারটা কথা আসতেছে তাইলে: ক্ষয় বা ধ্বংস বা কমতি বা বিকৃতি। তাহলে সিফিলিটিক মাইজমের কারণে এই চার ধরনের বৈশিষ্ট্য রোগীটার শরীরে আসে। কিরকম দেখেন, ধরেন কোন একটা শরীরে ভিটামিনস এর অভাব হয়ে গেছে, মিনারেলস এর অভাব হয়ে গেছে। সে কিন্তু ভিটামিন মিনারেলস জাতীয় খাবার খেয়েছে, তারপরও তার শরীরে একটা অভাব চলে এসেছে। কেন অভাব চলে আসলো? সিফিলিটিক মাইজমের কারণে শরীর সেটা গ্রহণ করতে পারলো না, সে কারণে একটা অভাব চলে আসলো। তাহলে অভাব মানে কি? কমতি। তাহলে এটা একটা সিফিলিটিক মাইজমের একটা লক্ষণ। তারপর দেখেন দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, তাহলে দাঁত ক্ষয়টাও একটা কি? ধ্বংস বা একটা ক্ষয়, এটাও কি সিফিলিটিক। হাড় ক্ষয়, নখ ক্ষয়, চুল পাকা। চুল পাকা মানে চুলের মধ্যে মেলানিন নামক একটা রঞ্জক পদার্থ কমে গেছে, তাহলে এটা কমতি। ফোড়া, ফোড়া মানে শরীর ধ্বংস হয়ে যাচ্ছে, পূজাকারে অনেকগুলো রক্ত নষ্ট হয়ে বের হয়ে যাচ্ছে। অ্যানিমিয়া, এখানেও কি আয়রনের একটা অভাব হচ্ছে, এটা আয়রনের কমতি। আবার গ্যাংগ্রিন, গ্যাংগ্রিন মানে হচ্ছে পচে যাচ্ছে, রক্তনালীতে রক্তনালী দিয়ে ঠিকমতো ব্লাড সার্কুলেশন হচ্ছে না, সেক্ষেত্রে গ্যাংগ্রিন দেখা দিচ্ছে, পচে যাচ্ছে, তাহলে এটা একটা ধ্বংস। তাহলে এই ধরনের ধ্বংস, ক্ষয়, কমতি বা বিকৃতি যখন আমরা পেশেন্টের শরীরে দেখব, তখন আমরা ধরে নিব যে পেশেন্টের মধ্যে সিফিলিটিক মাইজম সক্রিয় আছে এবং এরা উচ্চতায় খাটো হয়, এটাও একটা কমতি। মানে ওর গ্রোথ হরমোনের কমতি, গ্রোথ হরমোন কম বিদায় সে লম্বা হতে পারছে না, সে খাটো রয়ে যাচ্ছে, এটাও একটা কমতি, এটাও সিফিলিটিক মাইজম। তারপর ইমাসিয়েশন বা শীর্ণতা, পেশেন্টটা একদম শুকিয়ে যাবে। এগুলো সবগুলো হচ্ছে সিফিলিটিক মাইজমের কারণে দেহে প্রকাশিত লক্ষণ। আচ্ছা, আমরা কয়েকটা ছবি দেখে বোঝার চেষ্টা করি। এখানে দেখেন অ্যানিমিয়া, চোখের চোখের ঠিক নিচের পাতার অংশটা দেখেন, টানার পরে দেখেন যদি ফ্যাকাশে দেখি অ্যানিমিয়া, তাহলে অ্যানিমিয়া হচ্ছে একটা অভাব, আয়রনের অভাব, তাহলে এটা হচ্ছে সিফিলিটিক মাইজম। দেখেন দাঁতে ক্ষয়, তাহলে এখানে হচ্ছে কি? এটা একটা ক্ষয়, ধ্বংস, একটা বিকৃতি, তাহলে এটাও কি? সিফিলিটিক মায়াজম। শুকিয়ে গেছে, শরীরে পুষ্টির অভাব, ইমাসিয়েশন দেখা দিচ্ছে, রিকেটস দেখা দিচ্ছে। রিকেটস তো বাচ্চাদের ক্ষেত্রে হয়, বয়স্কদের ক্ষেত্রে হয় এই কি বলে ম্যালাসিয়া। তাহলে বয়স্কদের ক্ষেত্রে হচ্ছে ইমাসিয়েশনও বলতে পারি আমরা, ইমাসিয়েশন শীর্ণতা, শুকিয়ে গেছে, হাড় জিরজিরে হয়ে গেছে, এটাও কি? সিফিলিটিক মায়াজম। আপনারা দেখবেন যে বাচ্চাগুলা বা যে মানুষগুলা শুকনা, রোগা, লিকলিকে, খাওয়ার পরও শরীর গ্রোথ হচ্ছে না, এগুলো সবগুলা সিফিলিটিক মায়াজমের অন্তর্ভুক্ত। এরপরে দেখেন অ্যাবসেস, বয়েল, ফুরা, পুজ তৈরি হচ্ছে, তাহলে এটাও কি? সিফিলিটিক মায়াজম। তো গ্যাংগ্রিন হয়েছে, এখানে দেখেন আপনারা পায়ের মধ্যে আপনারা পালস পাবেন না, পায়ের মধ্যে যে পালস পাওয়ার কথা, আমরা হাতে যেমন পালস পাই, পায়ের মধ্যেও পালস পাওয়ার কথা। আপনারা পায়ে যখন এই ধরনের গ্যাংগ্রিনের পেশেন্টদের পায়ে হাত দিবেন, আপনারা কোনো পালস পাবেন না, তাহলে এটা হচ্ছে গ্যাংগ্রিন। তাহলে এই গ্যাংগ্রিনটা হচ্ছে একটা ধ্বংস, একটা ক্ষয়, এটা হচ্ছে কি? সিফিলিটিক মায়াজম। আচ্ছা, আপনারা কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখবেন হাতে 5টা আঙুলের জায়গায় শুধুমাত্র 4টা আঙুল থাকে, এটাও একটা কমতি, এটাও একটা জন্মগত ঘাটতি, জন্মগত একটা মায়াজম। আচ্ছা, যদি 5টা আঙুলের জায়গায় যদি 6টা আঙুল থাকে,
5টা আঙুলের জায়গায় যদি 6টা আঙুল থাকে, এটাও কিন্তু সিফিলিটিক মাইজম, এটাও একটা বিকৃতি। আবার এটা সাইফিটিক মাইজমও হতে পারে, কারণ এখানে দেখেন এই পেশেন্টটা হাতে দেখেন একটা এই কি বলে এই মানে মৌলবীর কাছ থেকে অথবা ধরেন কোন একটা তান্ত্রিকের কাছ থেকে কোন একটা আংটি সে পড়েছে এখানে, সে বিভিন্ন জিন ভূত তারপর হচ্ছে বিভিন্ন কাল্পনিক বিষয় যেগুলো দেখা যায় না, এই ধরনের বিষয়ে সে বিশ্বাসী, এক্ষেত্রে সে সাইকোটিক হতে পারে। এটা নর্মালি এটাকে আমরা বলবো যে এটা একটা বিকৃতি, একটা বাড়তি আঙুল হয়েছে মানে তার হাতের স্বাভাবিক যে একটা সৌন্দর্য সেটা আর নাই, সেটা একটা বিকৃত অবস্থায় চলে গেছে, একটা বিকৃতি। অতএব এটাও একটা সিফিলিটিক একটা অবস্থা। এরপরে দেখেন এখানে আঙুল কয়টা, এখানেও 6টা আঙুল, তাহলে এটাও বিকৃতি, এটাও সিফিলিটিক। এটা চীনের একটা ছেলে, ওর প্রায় 31টা না 32টা আঙুল আছে পায়ে, কাউন্ট করলে প্রায় 31টা না 32টা আঙুল এখানে টোটাল। তাহলে গণা যায় তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে 16, হাতে হাতে 16টা, তাহলে 32টা আঙুল আছে ওর হাতে পায়ে মিলে, টোটাল 32টা, চীনের একটা ছেলে। তাহলে এটাও কি এক ধরনের সিফিলিটিক মাইজমের কারণে এই ধরনের কি আসতেছে, স্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গের যে গঠন সেটা হচ্ছে না। দেখেন হাতের স্ট্রাকচারটা কিরকম হয়ে গেছে, সিফিলিটিক। হ্যাঁ, আপনারা অনেকে দেখবেন এই অনেক বাচ্চা দেখবেন জন্মগতভাবে খতনা নিয়ে জন্মগ্রহণ করছে, এগুলোও সিফিলিটিক, এটাও সিফিলিটিক। হয়তো পিপুসটা ওর মধ্যে পিপুসের ম্যাচুরিটি আসে নাই বা পিপুসটা তৈরি হয় নাই। এরপর হাতের ক্ষেত্রে দেখেন, হাতের মধ্যে এখানে দেখেন 3টা আঙুল, মাঝখানে 3টা আঙুল ঠিক মতো গ্রো হয় নাই, এটাও কিন্তু সিফিলিটিক একটা অবস্থা। এরপর দেখেন ঠোঁট কাটা, তালু কাটা, ক্ল্যাফট প্যালেট, তাহলে এগুলো এক ধরনের কি জন্মগত একটা বিকৃতি। ছোট কাটা, তালু কাটা, এগুলো সার্জারি করে ঠিক করতে হয়, এগুলো কিন্তু মেডিসিনাল কেস না। তাহলে এটাও কি সিফিলিটিক মাইজম। তবে এই ধরনের পেশেন্টদের যে কোনো রোগের ট্রিটমেন্ট করতে গেলে আমাদের অবশ্যই অ্যান্টিসিফিলিটিক ট্রিটমেন্ট দেওয়ার কথা আমাদের ভাবতে হবে। এই ধরনের যাদের অঙ্গ প্রত্যঙ্গ হাত পায়ের যদি বিকৃতি ঘটে, এগুলো সবগুলো কি সিফিলিটিক মাইজমের অন্তর্ভুক্ত। তাহলে আমরা সিফিলিটিক মাইজম বলতে আমরা 4টা শব্দ দিয়ে প্রকাশ করলাম: ক্ষয়, কমতি, ঘাটতি, ধ্বংস, বিকৃতি। এই শব্দগুলো দিয়ে আমরা প্রকাশ করলাম। তাহলে এখানেও দেখেন সে লম্বা হয় নাই, গ্রোথ হরমোনের অভাব, তাহলে অভাব, কমতি, ঘাটতি, এগুলো সব সিফিলিটিক মায়োজম। আপনারা এতটুকু ক্লিয়ার হয়েছেন সিফিলিটিক মায়োজমটা? জি স্যার। আচ্ছা, এবার আমি একটু জিজ্ঞেস করি কতটুকু ক্লিয়ার হয়েছেন, বোঝা যাবে তাইলে। আচ্ছা, সিফিলিটিক মায়োজমটা মূলত কিভাবে তৈরি হয়, কিভাবে তৈরি হচ্ছে, কেউ একজন বলেন দেখি। কেউ একজন আপনারা উইলিংলি বলেন, আন্দালে না হয় আমি নাম ধরে জিজ্ঞেস করবো, একটু বলতে হবে কাইন্ডলি, তাহলে আমি এগোতে পারবো। সিফিলিটিক মায়োজমটা কিভাবে তৈরি হচ্ছে? সিফিলিসের কারণে প্রথমে কি দেখা দিচ্ছে? সিফিলিস আক্রান্ত রোগীদের জননাঙ্গে কি দেখা দিচ্ছে? ক্ষত স্যার। শ্যাঙ্কার দেখা দিচ্ছে, ক্ষত দেখা দিচ্ছে। এরপরে কি হচ্ছে? সেই ক্ষতটাকে চাপা দেওয়ার কারণেই হচ্ছে এটা সিফিলিটিক মায়োজমে রূপান্তরিত হচ্ছে। হ্যাঁ, সিফিলিটিক মায়োজমে রূপান্তরিত হচ্ছে। আর সিফিলিটিক মায়োজমে যখন রূপান্তরিত হচ্ছে, সেই সিফিলিটিক মায়োজম কিন্তু বসে থাকতেছে না, সে রোগের কারণ হিসেবে আবির্ভূত হচ্ছে। কিরকম রোগ? কিছু শারীরিক রোগ, কিছু মানসিক রোগ। শারীরিক ক্ষেত্রে কি ধরনের রোগ তৈরি করছে? সে ক্ষয়, ধ্বংস, বিকৃতি, কমতি, খামতি, ঘাটতি, এই জাতীয় কিছু সমস্যা তৈরি করছে, ডেফিসিয়েন্সি তৈরি করছে। সে লম্বা হতে দিচ্ছে না, শরীরটাকে বিকৃতি করে ফেলতেছে, হ্যাঁ, পুষ তৈরি করছে, তারপর শরীরকে পচিয়ে ফেলতেছে, দাঁতগুলো ক্ষয় করে দিচ্ছে, হাড়গুলো ক্ষয় করে দিচ্ছে, তাড়াতাড়ি মানুষকে বুড়ো বানিয়ে দিচ্ছে, চুলগুলো পাকিয়ে দিচ্ছে, হ্যাঁ, পুরোপুরি মানুষকে কি সে মেরে ফেলতে চাচ্ছে। আপনারা দেখবেন ছবিতে আমি একটা মিসাইল দেখাইছিলাম, মিসাইল দিয়ে আমি এটার ধ্বংসাত্মক ক্ষমতাকে আমি বোঝাতে চাইলাম। এতটুকু সবাই ক্লিয়ার? এতটুকু তো সবাই ক্লিয়ার হয়েছেন? আর এখানে সিফিলিটিক মায়োজমটা তৈরির জন্য মূলত ইন্ধনদাতাকে পিছনে সর্বপ্রথম মনের মধ্যে কুমন্ত্রণা, খারাপ চিন্তার উদয় করছিল কে? সরিক মায়োজম স্যার। সরিক মায়োজম। আচ্ছা, তাহলে এখন এগুলো গেল কি? তাহলে সিফিলিটিক মায়োজমের কারণে শরীরে দেখা দেওয়া লক্ষণ।
এখন আমরা দেখবো সিফিলিটিক মাইজমের প্রভাবে মনে প্রকাশিত লক্ষণ। মনে কি কি লক্ষণ দেখা দেয়? এই মাইজমের ব্যক্তিরা নির্দয় হয়, নিষ্ঠুর হয়, খুনি হয়, ক্ষিপ্ত গতিতে কাজকর্ম করে, আক্রমণাত্মক হয়। আপনি কিছু বলছেন, আপনাকে লাঠি নিয়ে মারতে আসবে, অ্যাটাকিং মুড এদের মধ্যে থাকে, মানে যুদ্ধাঙ্গী মনোভাব, হস্ত মৈথুনে অভ্যস্ত, অত্যাচারী হয় এরা। এরা ভাঙচুর করে, অস্ত্র এবং আগুন নিয়ে খেলতে পছন্দ করে। এরা অবিবেচক, কেউ বা বোকা হয়, অবিবেচক হয়। এখানেও কি ধ্বংসের একটা প্রকাশ দেখা যায়। কিরকম ধ্বংস? এই যে এরা নির্দয়, নিষ্ঠুর এবং এরা কি করে? মানুষকে খুন করে, ক্ষিপ্ত গতিতে আক্রমণ করে। এবং যখন এরা হস্ত মৈথুন করে, নিজেদেরকে নিজেরা কি করে? সেলফ এবিউজ করে, ক্ষয় করে নিজেদেরকে, মানুষকে অত্যাচার করে, মানুষকে ওরা ধ্বংস করে, ভাঙচুর করে, আগুন লাগায়, হ্যাঁ, অস্ত্র নিয়ে এরা কি করে? লুটতরাজ করে। তাহলে এদের চিন্তা ভাবনা হচ্ছে কিসের মতো? ডাকাতের মতো, অবিবেচক। আবার সিফিলিটিক মাইজম যখন ব্রেইনকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে, তখন এরা একেবারে মানে কোনো চিন্তা ভাবনা এদের থাকে না, বোকাশোকা হয় এবং অবিবেচকের মতো এরা কাজ করে। তাহলে টোটালি আমরা মানসিক স্তরেও কি দেখতে পাচ্ছি? ধ্বংস, ক্ষয়, কমতি, ঘাটতি, এগুলো দেখতে পাচ্ছি আর কি। বিচার বিবেচনার ঘাটতি, হ্যাঁ, ধর্মীয় অনুভূতির ঘাটতি, এগুলো কার বৈশিষ্ট্য? সিফিলিটিক মাইজমের একটা বৈশিষ্ট্য। এবং যত রকম বিকৃত যৌনাচার আছে, বিকৃত যৌনাচার যেগুলো আছে, পায়ুপথে সঙ্গম, লাশের সাথে সঙ্গম, ঠিক আছে? তাহলে এই ধরনের অনেকগুলো বিষয় আছে এদের খারাপ খারাপ। এরা মার্ডার করে লাশের সাথে সঙ্গম করে, অথবা ওরা রেপ করার পরে মেরে ফেলে, যাকে রেপ করবে ওকে মেরে ফেলবে, পুরাই সিফিলিটিক। মানে এরা হচ্ছে ক্ষতি, ধ্বংস। এই ধরনের বৈশিষ্ট্যগুলা সিফিলিটিক মাইজমের প্রভাবে দেখা দিচ্ছে কাদের মনে? সিফিলিটিক মাইজমে আক্রান্ত ওই ব্যক্তির বা ওই রোগীটার মনের মধ্যে। তাহলে আমরা একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। এরা হচ্ছে ভাঙচুর ক্লাবের সদস্য। এটা পেপারে একটা নিউজ আসছিল, কোন দেশের আমার ঠিক এটা স্মরণ নাই, অনেক বছর আগে পড়ছিলাম, যে একটা ক্লাব করা হয়েছে, ওখানে টেলিভিশন আছে, এসি আছে, বড় বড় নামি দামি গাড়ি আছে, হ্যাঁ, বড় বড় ওয়াশিং মেশিন আছে, মানে অনেক ইনস্ট্রুমেন্ট আছে ওখানে, ভালো ভালো আলমারি আছে, ফার্নিচার আছে। তা আপনি চাইলে ওই ক্লাবের সদস্য হতে পারেন এবং আপনাকে হকি স্টিক দিবে, আপনার ইচ্ছা মতো আপনি টিভি, এসি, ফ্রিজ, তারপর মনে করেন বড় বড় গাড়ি, এগুলো আপনি ভাঙতে পারবেন। যত ইচ্ছা আপনি ওই ক্লাবের সদস্য হয়ে আপনি গাড়িগুলো ভাঙতে পারবেন। তবে কিন্তু ভাঙার পরে ওগুলোর পয়সা আপনাকে পে করে দিতে হবে। আবার অনেক যারা পয়সাওয়ালা বড় বড়, হ্যাঁ, যারা বিলিয়নিয়ার মিলিয়নিয়ার আছে, অনেক ওদের ছেলে মেয়েরা করে কি, এই ক্লাবের সদস্য হয় এবং ওখানে গিয়ে পয়সা দেয় এবং ইচ্ছা মতো কি করে, এই ধরনের গাড়ি, ওয়াশিং মেশিন, বড় বড় ফার্নিচার, হ্যাঁ, অনেক দামি দামি সম্পদ এরা ভাঙচুর করে। ভাঙচুর করে একটা মজা নাই। তাহলে এরা হচ্ছে ভাঙচুর ক্লাবের সদস্য। দেখা যাচ্ছে এটা? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে যদি দেখেন যে বাংলাদেশে এরকম কোনো ক্লাব হয়েছে যেখানে এই ধরনের ভাঙার কোনো অপশন আছে, কিছু লোক গিয়ে ভাঙতেছে, ধরে নেবেন এরা ভাঙচুর ক্লাবের সদস্য। ঠিক আছে? আমাদের সিনেমার বাংলাদেশের অনেক নায়িকারাও দেখবেন বিভিন্ন ক্লাবে গিয়ে রাতের বেলা মটট খেয়ে ওখানে ভাঙচুর করে, লাথি টাতি দেয়। তাহলে এগুলো সবগুলো সিফিলিটিক বৈশিষ্ট্য এদের মধ্যে আছে। তাহলে এরা কি করে? অগ্নিসংযোগ করে, গাড়িতে অগ্নিসংযোগ করে। এই ধরনের ঘটনা আমরা দেখছি, ইদানিং ট্রেনে অনেকে আগুন লাগাই দিছে, হ্যাঁ, কিছু দুষ্কৃতিকারীরা আগুন লাগাই দিছে, গাড়িতে আগুন লাগাই দেয়। তাহলে এই যে একটা মানসিক একটা বিষয়, অগ্নিসংযোগ করে, হিপার সালফের মতো একটা মানসিক বিষয়। তাহলে এগুলো হচ্ছে একটা সিফিলিটিক একটা কি বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিত্বের চরম বহিঃপ্রকাশ। এরা অস্ত্র নিয়ে, গোলা বারুদ নিয়ে খেলতে পছন্দ করে। এরা দেখবেন আকাশে বিকট শব্দে আতশবাজি ফুটায় এবং সেই শব্দে এরা খুশি হয়। অনেক বাচ্চাদেরকে দেখবেন অস্ত্র, বন্দুক, এগুলো এরা খুবই ভালোবাসে, খুবই পছন্দ করে। ইসরায়েলি আর্মিদের কথা বলতে পারি, অত্যন্ত অবিবেচক। মানে জনবসতিপূর্ণ একটা শহরে মানে এক সপ্তাহের মধ্যে এতগুলো বোম্বিং করা হয়েছে। আমেরিকা আফগানিস্তান যুদ্ধে 1 বছরেও এতগুলো বোম্বিং ওই দেশে করা হয় নাই, আফগানিস্তানে। মানে এক সপ্তাহে এতগুলো বোম্বিং করা হয়েছে, এক সপ্তাহে প্রায় 22,000 ঘর বাড়ি ধ্বংস করে ফেলা হয়েছে, হাজার হাজার মানুষ ওই ভবনের মধ্যে চাপা পড়ে মারা গেছে। নির্দয়, নিষ্ঠুর, নৃশংস, খুনি, হ্যাঁ, আগ্রাসী মনোভাব, আক্রমণাত্মক মনোভাব। এত কিছুর পরেও কি করতেছে না, ওরা কিন্তু সেনা হারাচ্ছে, তারপরেও যুদ্ধ থামাচ্ছে না। এবং আপনারা দেখবেন বিশেষ করে ডিসেন্ট্রি একটা রোগ আছে, রক্ত আমাশয়, পায়খানার সাথে ব্লাড যাবে, প্রচুর কোথানে দিয়ে পায়খানা হবে, একটা পানিবাহিত রোগ। এটা কিন্তু একটা সিফিলিটিক মাইজমের কারণে হয়। এই ডিসেন্ট্রিটা, আমাশয়টা, রক্ত আমাশয়টা সিফিলিটিক মাইজমের কারণে হয়। ইদানিং কিন্তু ইসরায়েলি সেনাদের মাঝখানে ব্যাপক হারে ডিসেন্ট্রি দেখা দিছে, গণহারে। পানি, দূষিত পানি, পানিবাহিত রোগের কারণে গণহারে এদের মধ্যে ডিসেন্ট্রি দেখা দিচ্ছে। আর ডিসেন্ট্রি কিন্তু একটা
সিফিলিটিক মাইজমের কারণে প্রকাশিত একটা রোগ। আর আমরা জানি যে ইসরায়েলি আর্মিরা হচ্ছে একটা সিফিলিটিক মাইজমের বৈশিষ্ট্য বহনকারী একটা ওদের একটা মানে আর কি সেনাদল। এখন আসেন এগুলো ট্রিটমেন্ট। আমরা যখন সিফিলিটিক মাইজমকে চিনলাম, সিফিলিটিক মাইজমের বৈশিষ্ট্যগুলো জানলাম, শরীরে এবং মনে প্রকাশিত লক্ষণগুলো যেহেতু আমরা জানলাম, এখন আমরা দেখব যে কোন ওষুধগুলোর মাধ্যমে বা কিভাবে এই সিফিলিটিক মাইজমের ট্রিটমেন্ট করা যায়। এখন আমরা ম্যাটেরিয়া মেডিকার মধ্যে দেখব যে যে ওষুধগুলার দেহ এবং মনকে ধ্বংস করার ক্ষমতা আছে। ম্যাটেরিয়া মেডিকাতে যখন আমরা পড়ার সময় যে যে ওষুধগুলোর মধ্যে আমরা দেখব যে শরীর এবং মনকে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা আছে, তখন আমরা ধরে নিব যে ওই ওষুধগুলো হচ্ছে অ্যান্টিসিফিলিটিক ওষুধ। ওই ওষুধগুলো অ্যান্টিসিফিলিটিক ওষুধের অন্তর্ভুক্ত বলে আমরা ধরে নেব। সিফিলিটিক মাইজমের ব্যক্তিদের এই ওষুধগুলো দিয়েই চিকিৎসা করা হবে। সিফিলিটিক বৈশিষ্ট্য সৃষ্টি করতে সক্ষম, মানে আমরা যদি প্রুভিং করি কিছু ওষুধ, সেক্ষেত্রে শরীর এবং মনে সিফিলিটিক মাইজমের প্রকাশিত লক্ষণের মতো কিছু লক্ষণ তৈরি করতে সক্ষম এই ধরনের কিছু ওষুধ হচ্ছে মার্কসল, সিফিলিনাম, ক্রিওজোট, অরামমেড, ক্যালিবাইক্রম, মেজেরিয়াম ইত্যাদি। অর্থাৎ ওষুধ প্রুভিং এর সময় জি স্লাইড চেঞ্জ হয়নি স্যার, আগে পেয়েছি। আচ্ছা, স্লাইডটা আবারও শেয়ার দিতে হবে, বুঝতে পারছি। তাহলে কি বললাম, যে সকল ওষুধের ম্যাটেরিয়া মেডিকার যে সকল ওষুধের শরীর এবং মনকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আছে, যেমন অ্যাসিড নাইট্রিক। আপনি অ্যাসিড নাইট্রিকের প্রুভিং যখন আপনারা পড়বেন, দেখবেন যে মুখগহ্বর, মলদ্বার এগুলো একদম কি হয়, ঘা হয়, ফেটে যায়। তাহলে এগুলো হচ্ছে কি সিফিলিটিক ঔষধ। মার্কসেল আপনারা পড়বেন, দেখবেন জিব্বা টিব্বা ফেটে, মুখে ঘা হয়ে, মলদ্বার ফেটে রক্ত পড়তে থাকে। সিফিলিনামও দেখবেন, এবং ক্রিওজোটের ক্ষেত্রে আপনারা দেখবেন যে দাঁত ক্ষয় হয়ে গেছে, দাঁতগুলো ক্ষয় হয়ে গেছে। অরামমেটের ক্ষেত্রে দেখবেন যে রোগীরা নিজেদেরকে নিজেরাই ধ্বংস করে দিতে চায়, সুইসাইড করতে চায়, ধ্বংসাত্মক মনোভাব। ক্যালিবাইক্রমের ক্ষেত্রে দেখবেন একদম পাঁচ মেশিন দিয়ে ছিদ্র করলে যেরকম ছিদ্র হয়, ওই ধরনের ছিদ্র হয়ে যায়, ওই ধরনের ক্ষত তৈরি হয়, ওই ধরনের আলসারেশন দেখা দেয়। ম্যাজেরিয়ামের ক্ষেত্রেও আমরা কি দেখি, ক্ষয় দেখি, ধ্বংস দেখি, পুজ দেখি, আমরা ইনফেকশন দেখি। তাহলে হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা যখন আমরা স্টাডি করব, আমরা স্টাডি করার সময় ম্যাটেরিয়া মেডিকা আমরা যে ওষুধগুলোর মধ্যে শরীর এবং মনকে ধ্বংস করার ক্ষমতা বা বৈশিষ্ট্য বা লক্ষণ আমরা দেখব, তখন আমরা ধরে নিব যে ওই ওষুধগুলাই হচ্ছে অ্যান্টিসিফিলিটিক ঔষধ। এটা আমরা নিজেরা আমরা ভাগ করব। আচ্ছা, আমরা এতটুকু যদি আপনারা বুঝে থাকেন, আমরা আমাদের পরবর্তী মাইজম নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তাহলে এতটুকু নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, আর না হয় আমি পরবর্তী স্লাইড এনে নতুন একটা টপিকে চলে যাই। ঠিক আছে, নিতাইদা আছেন? হ্যাঁ, আমার মনে হয় পরবর্তীটা শুরু করতে পারি। ঠিক আছে ম্যাম। আচ্ছা, আমাদের নেক্সট স্লাইডে দেখেন, এটাও হচ্ছে একটা এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। শরিক মাইজম, ওই যে মনের মধ্যে একটা খারাপ চিন্তা উদয় করলো, সে খারাপ ভাবে সে মেলামেশা করলো, খারাপ সহবাস করার কারণে সে যৌন রোগে আক্রান্ত হলো এবং প্রস্রাবের রাস্তায় একটা ইনফেকশন দেখা দিল, ইউরিনারি ট্র্যাক্টে একটা ইনফেকশন চলে আসলো, যেটাকে বলা হচ্ছে গনোরিয়া। সিফিলিস একটা এসটিডি যৌন রোগ, এবং গনোরিয়া হচ্ছে একটা এসটিডি যৌন রোগ। এখন এখানে যে ইনফেকশন বা পুজ, রোগীর মধ্যে একটা ইনফেকশনের মধ্যে কি থাকবে, পুজ থাকবে এখানে। এবং দেখেন এখানে একটা ছোট্ট শিশু, সদ্য জন্ম নেওয়া একটা শিশু, চোখের মধ্যে গনোরিয়া স্রাব, আঠালো স্রাব। দেখেন চোখের পাতা জুড়ে গেছে, চোখের পাতাটা লেগে গেছে। এখন আপনারা বলতে পারেন, ছোট্ট একটা শিশু মাত্র জন্ম নিল, মাসুম বাচ্চা, চোখে গনোরিয়া কিভাবে আসলো? আবার এটা আসছে মায়ের কাছ থেকে, কারণ বাচ্চাটা ভ্যাজাইনার যে রাস্তা দিয়ে বের হয়ে আসছে, মায়ের ওই অংশে গনোরিয়া ছিল। গনোরিয়া সংক্রমিত মা বেবি হওয়ার সময় বেবিটার চোখে ওই আঠালো রস, গনোরিয়ার পুজ চোখে লেগে গেছে, এরপর চোখে ছড়াই গেছে ইনফেকশনটা। তাহলে আমরা সদ্যজাত শিশুদের চোখেও কিন্তু আমরা গনোরিয়ার ইনফেকশন আমরা দেখি। তাহলে আমরা শুধু প্রাইভেট পার্টে না, আমাদের চোখেও গনোরিয়া আক্রমণ করতে পারে। এই গেল গনোরিয়া। এখন গনোরিয়াতে কি দেখা দিল? তাহলে একটা পুজ দেখা দিল, একটা ইনফেকশন দেখা দিল। এখানে আমি ওই একটা হচ্ছে লিটল বয়, একটা হচ্ছে ফ্যাটম্যান আর কি। এটা সম্ভবত ফ্যাটম্যান আর কি, ওই নাগাসাকিতে যেটা মারা হয়েছিল, ফ্যাটম্যান, মোটা একটা এই অ্যাটমিক বোম, লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলছিল এই বোমটা। তাহলে এটাকে এখানে অ্যাড করেছি আমি।
তো দেখেন গনোরিয়া তাহলে একটা যৌনরোগ, এবং যৌনরোগটা কেন হচ্ছে? শরিক মাইজম মনের মধ্যে খারাপ চিন্তা তৈরি করতেছে, খারাপ চিন্তার বশবর্তী হয়ে সে খারাপ কাজ করে, খারাপ সহবাস করে সে যৌনরোগে আক্রান্ত হচ্ছে, এবং তার মধ্যে গনোরিয়া রোগটা আসতেছে। এখন এই গনোরিয়াটাকে যদি অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করেন, কারণ আমাদের প্রস্রাব ইনফেকশন হলে আমরা নর্মালি অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করি, সিফিলিস হলে পেনিসিলিয়াম দিয়ে ট্রিটমেন্ট করি, বা হয়তো কোনো ইনজেক্ট আমরা করি, হাই পাওয়ারে কোনো অ্যান্টিবায়োটিক আমরা ইনজেক্ট করতে পারি শরীরে। সেক্ষেত্রে গনোরিয়াকে এই ধরনের কোনো একটা শক্তিশালী অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, 500 mg 1000 mg উচ্চ শক্তির কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। এখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে গনোরিয়াটার ইনফেকশনটা ধরেন ভালো হয়ে গেছে, রোগীটা ভালো হয়ে গেছে, ইনফেকশনটা চলে গেছে। এখন রোগী হয়তো মনে করবে সে সুস্থ হয়ে গেছে, আসলে সে কিন্তু সুস্থ হয় নাই। এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে রোগটা চাপা পড়ে গেছে, গনোরিয়া রোগটা চাপা পড়ে গেছে। আর গনোরিয়া রোগটা চাপা পড়ে গেছে, গনোরিয়ার পুষটাও বন্ধ হয়ে গেছে, গনোরিয়ার ডিসচার্জটাও বন্ধ হয়ে গেছে, কিন্তু এটার একটা প্রভাব ভিতরে ভিতরে কাজ করতে থাকে, এবং ভিতরে ভিতরে কাজ করে করে এক সময় ওই রোগীটার শরীরে এবং মনে কিছু লক্ষণ দেখা দেয়। তাহলে যেগুলোকে আমরা বলি সাইকোসিস। তাহলে গনোরিয়া চাপা পড়লে ভিতরে ভিতরে এটার প্রভাব থেকে যায়, এবং শরীরে এবং মনে কতগুলো লক্ষণের প্রকাশ ঘটে, যে লক্ষণগুলোকে আমরা বলি সাইকোসিস। আর সাইকোসিসের এই লক্ষণগুলো সৃষ্টির পেছনে যে কারণটা দায়ী সেটাকে বলা হয় সাইকোটিক মায়াজম। তাহলে আমরা এভাবে বলতে পারি যে গনোরিয়া স্রাব যখন চাপা পড়ে যায়, গনোরিয়া যখন অপচিকিৎসা হয়, তখন ওই গনোরিয়া চাপা পড়েছে যে ব্যক্তির শরীরে, ওই ব্যক্তির মধ্যে সাইকোটিক মায়াজম নামে একটা রোগের কারণ তৈরি হয়, এবং সেই সাইকোটিক মায়াজমটা শরীরে এবং মনে কিছু রোগ তৈরি করে, কিছু লক্ষণ তৈরি করে। তাহলে সেই লক্ষণগুলো কি? সাইকোটিক মায়াজমের কারণে দেহে প্রকাশিত লক্ষণগুলো হচ্ছে, প্রথমত আমরা ওয়ার্স দেখি, আমরা আঁচিল দেখি, টিউমার দেখি, বাত ব্যথা দেখি পেশেন্টের শরীরে, গাউট হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, পেশেন্টটা খুবই মোটাসোটা হয়ে যায়, স্থূলতা আমরা ওবিসিটি বলি, ক্যান্সার দেখি আমরা সাইকোটিক মায়াজমের কারণে। এগুলো গেল হচ্ছে শরীরে প্রকাশিত লক্ষণ। আমরা কয়েকটা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্রথমে কি বললাম? ওয়ার্স, আঁচিল, এই ধরনের আঁচিল দেখা যাবে। টিউমার দেখা যাবে, এই ধরনের নিউপ্লাজম দেখা দিবে, বিভিন্ন টিউমার বা নিউপ্লাজম দেখা দিবে পেশেন্টের শরীরে। এই ধরনের ওজনটা বেড়ে যাবে, ওভারওয়েট হয়ে যাবে, ওভারওয়েট দেখা দিবে, ওবিসিটি দেখা দিবে সাইকোটিক মায়াজমের পেশেন্টদের। আমরা সিফিলিটিকের ক্ষেত্রে কি দেখেছিলাম? ইমাসিয়েশন, শীর্ণতা, কমে যাওয়া, কিন্তু সাইকোটিকের ক্ষেত্রে দেখছি আমরা এনলার্জ, ফুলে যাওয়া, বেড়ে যাওয়া, বৃদ্ধি দেখতে পাচ্ছি আমরা এখানে। শোনা যাচ্ছে না। এরপরে দেখেন ক্যান্সার, এটাও কিন্তু বৃদ্ধি। লাগবে না, শীত লাগে না তো। শোনা যাচ্ছে না। তাহলে আমি কি বললাম? ক্যান্সার দেখা যাচ্ছে, দেখা যায়। গাউটটা কি? তাহলে জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে, ইউরিক অ্যাসিড জমে যাচ্ছে। তাহলে এখানেও আমরা একটা সঞ্চয়, একটা জমা, একটা বৃদ্ধি দেখতে পাচ্ছি আমরা। কিসের বৃদ্ধি বললাম? ইউরিক অ্যাসিডের বৃদ্ধি। ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, এখানে কোন শরীরে চর্বি বেড়ে যাচ্ছে, টিউমার বেড়ে যাচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, বাতের ব্যথা দেখা দিচ্ছে, গাউট দেখা দিচ্ছে, সবগুলো এগুলো সাইকোটিক মায়াজমের প্রতিনিধিত্ব করছে। তাহলে এগুলো হচ্ছে সাইকোটিক মায়াজমের কারণে
দেহে প্রকাশিত লক্ষণ। এখন আমরা দেখব সাইকোটিক মাইজমের প্রভাবে মনে প্রকাশিত লক্ষণ। যেমন দেখেন, সাইকোটিক মাইজমের প্রভাবে মনে প্রকাশিত লক্ষণগুলো কি? পেশেন্টটা খুব গোপন প্রিয় হয়ে যাবে, যা করবে গোপনে গোপনে করবে, কেউ যেন না জানে। চিবিয়ে চিবিয়ে কথা বলবে, ঠিক আছে, কারণ মুখ ফসকে কি না কি বের হয়ে যায়। কথা বলার সময় চিবিয়ে চিবিয়ে বলবে। গোপনে যৌন সম্পর্কে লিখতে হবে। মানুষ তো যৌন সম্পর্কে এমনি গোপনে লিখতে হয়, ও আরো বেশি গোপনে, বিশেষ করে অবৈধ যে সম্পর্কগুলো করবে এগুলো কারোর সাথে সে শেয়ার করবে না, গোপনে খারাপ জায়গায় সে যাবে। প্রচন্ড স্বার্থপর হবে এরা, কথাও কম বলবে। ওই যে গোপন প্রিয়, কথা বেশি বললে আবার পেটের কথা চলে যাবে, সেজন্য সে চুপচাপ গোপন। অত্যন্ত ধর্মপ্রিয় হয়, আবার এটা আবার পজিটিভ দিক। আবার কেউ কেউ ধর্মান্ধ হয়, উগ্র ধর্মান্ধ দেখবেন। এই ধরনের উগ্র ধর্মান্ধ ব্যক্তি যারা আওতাধীন হয়, কোন একটা বদ্ধমূল ধারণায় আটকে থাকে, বদ্ধমূল ধারণায় আটকে থাকে। সে হয়তো মনে করতে পারে রাস্তার বাম পাশ দিয়ে হাঁটলে আমার দুর্ঘটনা ঘটবে, সেজন্য সে সবসময় ডান পাশ দিয়ে হাঁটে। অথবা সে ঘর থেকে যখন বের হয় খালি কলসি নিয়ে কোন একটা মহিলার সামনে পড়ে গেছে, সে মনে করতে পারে আজকের দিনটা অশুভ। মানে কোন একটা বদ্ধমূল ধারণা, কোন একটা কুসংস্কারে সে আটকে থাকবে, তার মধ্যে প্রচুর হিংসা দেখা যাবে। এগুলো হচ্ছে কি সাইকোটিক মাইজমের কারণে, সাইকোটিক মাইজমের প্রভাবে দেখা দেওয়া মানসিক লক্ষণ, মনে দেখা দেওয়া লক্ষণ সাইকোটিক মাইজমের প্রভাবে। এখন যে ওষুধগুলার, যে হোমিওপ্যাথিক ওষুধগুলার দেহ ও মনের উপর সাইকোটিক মাইজমের সৃষ্ট লক্ষণের মতো লক্ষণ তৈরির ক্ষমতা দেখা যাবে, সেগুলোকে আমরা বলবো অ্যান্টিসাইকোটিক মেডিসিন। যেমন থুজায় আমরা দেখবো টিউমার আছে, এগুলা ম্যাড্রিনামও আমরা দেখবো বাত ব্যথা, ব্রায়োনিয়াতেও আমরা কি দেখবো গাউট বাত ব্যথা। হ্যাঁ, ব্রায়োনিয়াতে গাউটের ব্যথা নড়াচড়ায় উপশম। তো ব্রায়োনিয়ার একটা বিপরীতধর্মী বৈশিষ্ট্য, ব্রায়োনিয়াতে আমরা জানি যে সচরাচর যাবতীয় ব্যথা হচ্ছে নড়াচড়ায় বৃদ্ধি, কিন্তু একমাত্র গাউটের ব্যথা, ব্রায়োনিয়ার রোগীদের গাউটের ব্যথা অর্থাৎ হাঁটুর জয়েন্টের ব্যথাগুলা হাঁটাচলা করলে উপশম ঘটে। এখন দেখেন, এই যে সিফিলিটিক মাইজম এবং সাইকোটিক মাইজমের আমি উদাহরণ দিলাম, প্রসঙ্গ টানলাম, এই যে দুইটা মাইজম, এই দুইটা মাইজম কি কারণে তৈরি হলো? অবৈধ রতিক্রিয়ার কারণে তৈরি হলো। ওই যে সর্বপ্রথম একদম প্রথম স্লাইড রতিক্রিয়া দিয়ে শুরু করছিলাম, মনে আছে কিনা জানি না, প্রথম স্লাইড শব্দটা কি ছিল? রতিক্রিয়া। তাহলে এখানে যেহেতু অবৈধ রতিক্রিয়ার কারণে, অবৈধ সহবাস করার কারণে এই দুইটা যৌনরোগ হচ্ছে, এবং দুইটা যৌনরোগ চাপা দেওয়ার কারণে দুইটা মাইজম তৈরি হচ্ছে। অবৈধ রতিক্রিয়ার কারণে তৈরি হচ্ছে সিফিলিস গনোরিয়া, সিফিলিস চাপা পড়ে হচ্ছে সিফিলিটিক মাইজম, এবং গনোরিয়া চাপা পড়ে হচ্ছে সাইকোটিক মাইজম। এখন যেহেতু রতিক্রিয়ার কারণে, অবৈধ রতিক্রিয়ার কারণে এই দুইটা মাইজম তৈরি হচ্ছে, সেজন্য এই দুইটা মাইজমকে আপনারা দেখবেন আমাদের যে ক্রনিক ডিজিজ বা আমাদের মাইজম নিয়ে যে বইগুলো আছে বাংলা, এগুলোতে দেখবেন রতিজ মাইজম বলা হয়েছে। রতিজ মাইজম মানে সেক্সের কারণে যে মাইজম গুলো আসছে, এক কথায় সহজ বাংলায় সেটা হচ্ছে রতিজ মাইজম। আমি কি ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? আর কার কোনো কথা আছে কিনা এই মাইজম গুলা নিয়ে? বেসিক কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম আজকে, বেসিক এগুলাই, কিন্তু এর বাইরে আর কোনো বেসিক নাই। এরপর আপনারা বিভিন্ন, যখন আপনারা মাইজম নিয়ে বইগুলো পড়বেন, কোন মাইজমে কি কি লক্ষণ আছে বিভিন্ন বই থেকে আপনারা স্টাডি করবেন, এতটুকুই, আর কিছু না এখানে। বেসিক মাইজম হচ্ছে এগুলাই। আর টিউবারকুলোসিস যেটা বলে ওইটা কোনো মাইজম না, ওইটা ভিন্ন কথা। আমি যখন ডায়াথিসিস পড়াবো, টিউবারকুলার ডায়াথিসিস এটা আলাদা করে পড়াবো। টিউবারকুলোসিস কোনো মাইজম না। সেটা মিশ্র মায়াজম না? এটা ডায়াথিসিস বলে, ডায়াথিসিস ধাত, এটা অন্য জিনিস। টিউবারকুলার ডায়াথিসিস, মাইজম এক জিনিস, ডায়াথিসিস আরেক জিনিস। আমি এটা সামনে ক্লাস নেব ইনশাআল্লাহ। স্যার এই বিষয়ে ডায়াথিসিস নিয়ে সামনে আলোচনা করব, এটা আলাদা ক্লাস হবে। স্যার জি বলেন। স্যার বলছিলাম, আমি তো প্রথম দিকে একটু ঢুকতে লেট করেছি, তো একটু আগেকার স্লাইডগুলো যদি দিতেন ভালো হতো। আচ্ছা আচ্ছা, ট্রেন ফেল করে ফেলছেন না? ট্রেন তো ফেল করে ফেললেন। আচ্ছা, আমি আর একটু রিভাইজ করি, প্রথম থেকে একটু রিভাইজ করি, এটা ভালো বলছেন, এমনি রিভাইজ করা একটু দরকার। জি স্যার। আচ্ছা,
ভাইয়া আমার একটা হানিম্যান স্যারকে প্রশ্ন উৎসর্গ আছে। করে আমি ক্লাসটা শুরু করেছিলাম। সর্বপ্রথম একটা শব্দ বলেছিলাম, সেটা হচ্ছে রতিক্রিয়া বা যৌন মিলন। প্রতিক্রিয়া মানে হচ্ছে যৌন মিলন, এই শব্দটা মনে রাখতে বলছিলাম আমি, বা যৌন সঙ্গম, এটা একটা বাংলা শব্দ। এরপর আমরা মাইজমের সংজ্ঞাটা আলোচনা করেছিলাম। মাইজমটা কি? মাইজম হচ্ছে রোগ সৃষ্টি হওয়ার পেছনে একটা অদৃশ্য কারণ, যে কারণটাকে সদৃশ্য শক্তিকৃত উপযুক্ত মাত্রার হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে যদি চিকিৎসা না করি, তাহলে রোগীর দেহে ওই কারণটা সারা জীবন থেকে যাবে এবং সারা জীবন রোগ তৈরি করবে। এবং শুধু ওই রুগীটার ক্ষেত্রে না, ওই রুগীটার পরবর্তী যে বাচ্চা কাচ্চা নাতিপুতি বা পরবর্তী যে জেনারেশন আসবে তাদের মধ্যেও সেটা যাবে, এবং তাদের মধ্যেও এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে যুগ যুগ ধরে রোগ তৈরি করে যাবে। খুবই জটিল একটা বিষয়। তাহলে এখানে কিন্তু আমাদের হোমিওপ্যাথদের অনেক বড় একটা দায়িত্ব থেকে যায়। এখন মাইজম বলতে মূলত হোমিওপ্যাথিতে মাইজম হচ্ছে একটা, সেটা হচ্ছে শরিক মাইজম। মূল মাইজম হচ্ছে একটা, শরিক মাইজম। এটা হচ্ছে মাইজমের মৌলিক সত্তা। মাইজম বলতে আমরা মূলত বুঝি শরিক মাইজমকে, একটাই মাইজম, সিঙ্গেল মাইজম, মৌলিক মাইজম, আর কোনো মাইজম নাই। এরপরে এই মাইজমের কারণে আরো দুইটা নতুন মাইজম আমন্ত্রণ ঘটে, তাহলে ওগুলো হচ্ছে মিক্স মাইজম আমরা বলতে পারি। এরপর এখন আমরা শরিক মাইজমটা একটু ক্লিয়ার করি। শরিক মাইজমের জন্মটা হচ্ছে মনে, মাইন্ডের মধ্যে প্রথমে শরিক মাইজমের উৎপত্তি ঘটে। কবে, কখন, আমার কোন পুরুষে এই শরিক মাইজমের উৎপত্তি ঘটেছে আমাদের জানা নাই। হ্যাঁ, একদম অনেক আগে থেকে এটা মনের মধ্যে তৈরি হয়েছে, এটা মানুষের মনে। এবং এটার প্রকাশটা কিন্তু ঘটছে কোথায়? চর্মে। অর্থাৎ যখন আমরা কোনো স্কিন ডিজিজ দেখবো, তখন আমরা ধরে নিব যে এই ব্যক্তিটার মনের মধ্যে সোরা অলরেডি প্রবেশ করে গেছে, সোরা জন্ম নিয়ে নিছে, এবং এটার একটা সিমটম আকারে স্কিনের মধ্যে কিছু লক্ষণ চলে আসছে। এখানে দেখেন, শুধু এটা হোমিওপ্যাথরা বা হ্যানিম্যান স্যারই বলেন নাই, এটা অনেক অ্যালোপ্যাথিক বড় বড় ডাক্তাররাও বলছে। মাইন্ডের সাথে স্কিনের একটা কানেকশন থাকে, এখানে রেফারেন্স হিসেবে আমি পাশে অ্যাড করেছি। তাহলে শরিক মাইজম মনের মধ্যে একটা খারাপ চিন্তা সৃষ্টি করে। খারাপ চিন্তা থেকে মানুষ অবৈধ সহবাসে লিপ্ত হয়, অবৈধ রতিক্রিয়ায় লিপ্ত হয়, এবং এই অবৈধ কাজ করার জন্য রতিজ রোগ বা সেক্সুয়াল রোগে আক্রান্ত হয়, এসটিডি তে আক্রান্ত হয়, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। একটা নাম হচ্ছে সিফিলিস, একটা গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, তারপর হচ্ছে এইচআইভি সহ আরো অনেকগুলা যৌন রোগ আছে। এখানে মূলত আমাদের দরকার হচ্ছে সিফিলিস এবং গনোরিয়া নিয়ে, আরগুলো এখানে আলোচনা করার আপাতত আবশ্যকতা নাই। সিফিলিস যখন হয়, এই ধরনের কিছু ক্ষত দেখা দেয় জননাঙ্গে, এই ধরনের ক্ষত দেখা দেয়, এগুলোকে বলা হয় শ্যাঙ্কার। এগুলো মুখেও দেখা দেয়, ঠোঁটেও দেখা দিতে পারে, জিহ্বায়ও দেখা দিতে পারে, ওরাল সেক্সের কারণে। এই যে সিফিলিস আক্রান্ত ব্যক্তি অবৈধ সহবাসের জন্য এই ধরনের ইনফেকশন, এই ধরনের ক্ষতের শিকার হয়, এই ধরনের ক্ষত দেখা দেয় ওই রোগীর শরীরে। সেই ক্ষতটাকে যদি কোনো অ্যান্টিবায়োটিক, কোনো পারদ জাতীয় কোনো ওষুধ বা যে কোনো বিষদৃশ প্রক্রিয়ায়, কবিরাজি চিকিৎসাই হোক, যদি ক্ষতটাকে সারিয়ে তোলা হয়, ক্ষতটা সেরে যায় না। ভিতরে ভিতরে এটার একটা অদৃশ্য প্রভাব থেকে যায়, এবং এই প্রভাবের কারণে দেহে এবং মনে কিছু লক্ষণ তৈরি হয়। এই লক্ষণগুলোকে বলা হয় সিফিলিস। আর এই সিফিলিসের মতো লক্ষণগুলো তৈরি করার জন্য যে কারণটা দায়ী, সে কারণটা হচ্ছে সিফিলিটিক মায়াজম। তাহলে আমরা এভাবে বলতে পারি যে সিফিলিস যৌন রোগের কারণে যে ক্ষত তৈরি হয়, সেটাকে কোনোভাবে যদি শ্যাঙ্কারটাকে, ক্ষতটাকে চাপা দেওয়া হয়, তাহলে ওই রোগীটার শরীরে সিফিলিটিক মায়াজম নামে একটা রোগের কারণ তৈরি হয়। এই সিফিলিটিক মায়াজম নামক কারণটা শরীরে এবং মনে কিছু রোগ তৈরি করে। কি কি রোগ তৈরি করে? শরীরে তৈরি করে, শরীরে ক্ষয়, ধ্বংস, কমতি বা বিকৃতি তৈরি করে। ফলে দেহে বিভিন্ন ডেফিসিয়েন্সি বা অভাব দেখা দেয়। দাঁত ক্ষয়, হাড় ক্ষয়, নখ ক্ষয়, চুল পাকা, ফোড়া, অ্যানিমিয়া, গ্যাংগ্রিন, এগুলো দেখা দেয়। এরা উচ্চতায় খাটো হয়, ইমাসিয়েশন বা শীর্ণতা দেখা দেয়। এই যে অ্যানিমিয়া দেখা দিল, আয়রনের ঘাটতি, দাঁতে ক্ষয় দেখা দিল, হ্যাঁ, বিকৃতি দেখা দিল, শীর্ণতা দেখা দিল, অভাব দেখা দিল শরীরে মাংসের, পুজ, ইনফেকশন, পচে যাওয়া, গ্যাংগ্রিন, ধ্বংস, ক্ষয়, হ্যাঁ, তারপর 5টা আঙুলের জায়গায় 4টা আঙুল নিয়ে জন্মগ্রহণ করা, 6টা আঙুল নিয়ে জন্মগ্রহণ করা, বিকৃত অবস্থা, 6টা আঙুল নিয়ে জন্মগ্রহণ করা, হ্যাঁ, 32টা হাতে পায়ে 32টা আঙুল নিয়ে জন্মগ্রহণ করা, 3টা আঙুল নিয়ে জন্মগ্রহণ করা, 3টা আঙুল কি হওয়া? খাটো হওয়া, 2টা আঙুল স্বাভাবিক হওয়া বা একটা আঙুল ছোট হওয়া, ঠোঁট কাটা, তালু কাটা, হ্যাঁ, তারপর হচ্ছে জন্মগতভাবে খতনা নিয়ে জন্মগ্রহণ করা, হাত পায়ের বিকৃতি নিয়ে জন্মগ্রহণ করা, এবং লম্বা হতে না পারা, এগুলো সবগুলো সিফিলিটিক মায়াজমের কারণে সংঘটিত শারীরিক লক্ষণ। আর মানসিকভাবে এরা নির্দয়, নিষ্ঠুর, খুনি, ক্ষিপ্তগতি, আক্রমণাত্মক, হস্তমৈথুনে অভ্যস্ত, অত্যাচারী হয়ে থাকে। এরা ভাঙচুর করা, অস্ত্র, আগুন নিয়ে খেলা করতে পছন্দ করে। এরা অবিবেচক হয়, কেউ বা বোকা হয়ে থাকে। এখানেও ধ্বংসের একটা প্রকাশ আমরা দেখি। এরা ভাঙচুর ক্লাবের সদস্য। বিদেশে এই ধরনের ক্লাব আছে যেখানে পয়সা দিয়ে বড় লোকের ছেলেরা দামি দামি গাড়ি, এসি, ফ্রিজ, বিভিন্ন কিছু ভাঙে, বিভিন্ন
ট্রেনে, রেলে, বাসে অগ্নিকাণ্ড ঘটায়। আগুন ধরাতে এরা পটু, হিপার সালফের মতো। ধ্বংসাত্মক মনোভাব, এরা অস্ত্র নিয়ে, বারুদ নিয়ে খেলতে পছন্দ করে। হ্যাঁ, এরা বিভিন্ন বাজির আওয়াজে, যে 31st নাইট পালন করে, বাজির আওয়াজে উৎফুল্ল চেঁচামেচি করে, মানুষের ক্ষতি করে। এগুলো হচ্ছে কারা? এরাই সিফিলিটিক মাইজমের পেশেন্টরা। ইসরায়েলি আর্মিদের উদাহরণ দিয়েছিলাম, যারা এক সপ্তাহের মধ্যে গাজা উপত্যকায় প্রায় যতটুকু বোম্বিং করেছিল, বলা হচ্ছে যে আমেরিকা আফগানিস্তানের যুদ্ধে এক বছরে ততগুলো বোম্বিং করে নাই। এক সপ্তাহের মধ্যে 22,000 ঘর বাড়ি ধ্বংস করছে, হাজার হাজার মানুষ মেরে ফেলছে। অবিবেচকের মতো কাজ করছে। নির্দয়, নিষ্ঠুর, খুনি টাইপের, ক্ষিপ্তগতির, আক্রমণাত্মক এই বৈশিষ্ট্যগুলো ইসরায়েলি বাহিনীর মধ্যে যায়। এবং আমরা জানি ডিসেন্ট্রি বা রক্ত আমাশয় একটা সিফিলিটিক বৈশিষ্ট্য, পানিবাহিত একটা রোগ। ইসরায়েলি আর্মিদের মধ্যে এই সিফিলিটিক রোগটা মারাত্মকভাবে বর্তমানে দেখা দিয়েছে। সংবাদ মাধ্যমে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যখন ম্যাটেরিয়া মেডিকা পড়বো, আমরা দেখবো যে যে ওষুধগুলা শরীর এবং মনকে ধ্বংস করার ক্ষমতা আছে, আমরা ধরে নিব সেই ওষুধগুলাই সিফিলিটিক মাইজমের ওষুধ, অ্যান্টিসিফিলিটিক ওষুধ। এ ধরনের ওষুধগুলা হচ্ছে মার্কসল, সিফিলিনাম, ক্রিওজোট, অরামমেট, ক্যালিবাইক্রম, মেজেরিয়াম, এগুলা। এবং আমরা 2 নম্বর আরেকটা রোগের কথা বলছি। শরিক মাইজম যখন মনে কুমন্ত্রণা দেয়, খারাপ চিন্তা দেয়, তখন সে অবৈধ সহবাস করে, সে সিফিলিসেও আক্রান্ত হতে পারে এবং সে গনোরিয়াতেও আক্রান্ত হতে পারে। সে যদি গনোরিয়াতে আক্রান্ত হয়, প্রস্রাবের রাস্তায় একটা ইনফেকশন দেখা দেয়, পুষ তৈরি হয়। এবং একটা সদ্য যখন একটা বাচ্চা জন্ম নেয়, তখন বাচ্চাটা মায়ের ভেজানে লেগে থাকে গনোরিয়া স্রাব, যখন চোখে লাগে, চোখেও বাচ্চার ইনফেকশন দেখা দেয়। এখন এই গনোরিয়ার যে স্রাবটা, যে ইনফেকশনটা, এটাকে যদি হাই অ্যান্টিবায়োটিক দিয়ে অপচিকিৎসায় যদি চাপা দেওয়া হয়, গনোরিয়ার বা স্রাবটা যদি বন্ধ হয়ে যায়, আপনারা দেখবেন ফলে দেহ ও মনে কিছু লক্ষণের প্রকাশ ঘটে, যেগুলোকে আমরা বলি সাইকোসিস। আর সাইকোসিসের এই লক্ষণগুলো সৃষ্টির পেছনে যে কারণটি দায়ী, সেটিকে আমরা বলি সাইকোটিক মায়াজম। তাহলে মূলত গনোরিয়া রোগটি চাপা পড়েই সাইকোটিক মায়াজমের জন্ম হয়। অর্থাৎ বলা হচ্ছে যে গনোরিয়া চাপা পড়ার পরে একটা বিশেষ রোগের কারণ তৈরি হয়, যেটা হচ্ছে সাইকোটিক মায়াজম। এই সাইকোটিক মায়াজম শরীরে এবং মনে কিছু লক্ষণ তৈরি করে। শরীরে কি কি লক্ষণ তৈরি করে? আঁচিল, টিউমার, বাত ব্যথা, গাউট, স্থূলতা, ক্যান্সার, এগুলো তৈরি করে। এর ধরনের আঁচিল, টিউমার, নিউপ্লাজম, স্থূলতা, শরীরে চর্বির পরিমাণ বাড়ায় দিছে, ক্যান্সার, গাউট, জয়েন্টে জয়েন্টে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বাড়ায় দিছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি, যেখানে আমরা সিফিলিটিক মাইজমের ক্ষেত্রে দেখেছি হ্রাস বা উপশম বা কম। সাইকোটিক মাইজমের কারণে মানসিক স্তরে কিছু লক্ষণ দেখা দেয়। এরা খুব গোপন প্রিয় হয়, গোপন কথা পেট থেকে বের হয়ে যাবে, সে কারণে এরা চিবিয়ে চিবিয়ে কথা বলে, গোপনে গোপনে এরা যৌন কাজ করে, স্বার্থপর, ভীষণ স্বার্থপর, কথাও কম বলে, পেটের কথা কখন অন্য কার কাছে বলে ফেলে, সেজন্য কথাও কম বলবে। অত্যন্ত ধর্মপ্রিয় হয়, কেউ কেউ আবার ধর্মান্ধ হয়, বদ্ধমূল ধারণায় আটকে থাকে, কোন একটা কুসংস্কারে সে বিশ্বাস করে, সে খুবই হিংসুক হয়ে থাকে। আর আমরা ম্যাটেরিয়া মেডিকে পড়ার সময় যখন আমরা দেখবো যে ওষুধগুলা দেহ এবং মনের উপর সাইকোটিক মাইজমের সৃষ্ট লক্ষণের মতো লক্ষণ তৈরি করার ক্ষমতা আছে, তখন আমরা ধরে নিব সেই ওষুধগুলো হচ্ছে অ্যান্টিসাইকোটিক ওষুধ। অর্থাৎ সাইকোটিক মাইজমের রোগীদেরকে আমরা সেই ওষুধগুলো দিয়ে ট্রিটমেন্ট করতে পারবো, যেমন থুজা, মেডোরিনাম, ব্রায়োনিয়া, এগুলা। থুজার মধ্যে বদ্ধমূল ধারণা আছে, বাত ব্যথা আছে, মেডোরিনামও বাত ব্যথা আছে, ব্রায়োনিয়ার মধ্যেও গাউটের ব্যথা আছে, বলা হচ্ছে নড়াচড়ায় উপশম। আমরা জানি যে ব্রায়োনিয়ার লক্ষণগুলো নড়াচড়ায় বৃদ্ধি, কিন্তু ব্রায়োনিয়ার একমাত্র লক্ষণ, হাঁটুর লক্ষণ, গাউটের ব্যথা, জয়েন্টের ব্যথা, নড়াচড়ায় উপশম। তাহলে দেখেন, এই যে সিফিলিস এবং সাইকোটিক, এই দুইটা মাইজম মূলত হচ্ছে কি অবৈধ রতিক্রিয়ার কারণে। ওই যে রতিক্রিয়া, প্রথমে শব্দটা বলছিলাম প্রথম স্লাইডটা, এই রতিক্রিয়ার কারণে কি হচ্ছে, এই দুইটা মাইজম সৃষ্টি হচ্ছে। তাই এই দুইটা মাইজমকে আমাদের বাংলা যে ক্রনিক ডিজিজের বইগুলো আছে, ওখানে লেখা হয়েছে রতিজ মাইজম বলে। রতিজ মাইজম, সেক্সুয়াল মাইজম বলে এগুলাকে, সেক্সের কারণে তৈরি হচ্ছে এগুলা, অবৈধ সেক্সের কারণে। তো এই ছিল আলোচনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কথা আছে কিনা? অসংখ্য ধন্যবাদ, আসলে অনেক উপকৃত হলাম। লাস্টের স্লাইডটা তো মনে হয় আলোচনা হলো না, একটু মায়াজম কোড, মায়াজম লাস্ট স্লাইডটা। আচ্ছা, লাস্টের স্লাইড করা যায়? আচ্ছা, দেখি করা যায়। আচ্ছা শুনেন, এই সেম ক্লাসটা আমাদের 10টা 15 থেকে আমি আজকে আবারও নিব, আর 15 মিনিট পরে সেম আরেকটা গ্রুপে সেম ক্লাসটা আমি নিব। যারা বুঝেন নাই বা যারা অ্যাটেন্ড করে নাই, ওদেরকে আপনারা লিঙ্কটা দিয়ে দিতে পারবেন, আমি লিঙ্ক গ্রুপে দিয়ে দিব। এখানে আপনারা অ্যাটেন্ড করেন, তাহলে ওখানে আলোচনাটা প্রয়োজনে আবারও শুনতে পারবেন। মানে একটা আলোচনাটা আমি এখানে প্রায় 2বার করলাম, ওই গ্রুপেও ধরেন আমি আরো 2বার করব, 4বার করব, তাহলে চর্বিত চর্বণ করবো আর কি। যারা করেছেন তারা না থাকলেও চলবে, আর যদি চান যে করবেন ক্লাসটা আরেকবার করতে চান, তাহলে আপনার লিঙ্ক দিয়ে দিব গ্রুপগুলোতে,
আপনারা অ্যাটেন্ড হয়ে যাবেন। এই স্লাইডটা না, আচ্ছা এখান থেকে শুরু করে দুইটা স্লাইড বলি নাই। এখানে সরিক, সাইকোটিক, সিফিলিটিক আর কি তিনটা স্টেজের ক্ষেত্রে বলা হচ্ছে। সরিকের ক্ষেত্রে ফাংশনাল ডিসঅর্ডার থাকে, মানে ক্রিয়াগত বিভিন্ন বৈকল্য থাকে। সাইকোটিক মাইজমের ক্ষেত্রে বলা হচ্ছে স্ট্রাকচার, গঠনগত বিভিন্ন বৈকল্য থাকে। আর সিফিলিটিকের ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ নেচার থাকে, ধ্বংসাত্মক বিভিন্ন প্যাথোলজি রোগীর মধ্যে থাকে। এটা বললো। এরপরে ফান্ডামেন্টাল কজ অফ ডিজিজ। ফান্ডামেন্টাল কজ অফ ডিজিজের ক্ষেত্রে আমরা জানি যে মায়াজমের মধ্যে যদিও বা অ্যাকুইট ডিজিজগুলা ক্রনিক মাইজমের একটা উচ্ছ্বাসের কারণেই হয়, একটু আলোচনার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে একটু অ্যাকুইট মাইজম বলে আর কি। অ্যাকুইট মাইজম বলতে আসলে মূলত পিছনে প্রচ্ছন্নভাবে ওই ক্রনিক মাইজমে কাজ করতে থাকে। তো অ্যাকুইট মাইজমের মধ্যে রেকারেন্ট অ্যাকুইট মাইজম মানে ঘন ঘন অ্যাকুইট যে রোগগুলা দেখা দেয় সেগুলোকে বলা হচ্ছে রেকারেন্ট অ্যাকুইট মাইজমের কারণে সৃষ্ট রোগ। আর নন রেকারেন্ট অ্যাকুইট মাইজম বলা হচ্ছে এখানে, মানে ঘন ঘন আসে না, হঠাৎ হঠাৎ হইতে পারে, হঠাৎ হইলেও হইতে পারে। নন রেকারেন্ট অ্যাকুইট মাইজম বলা হচ্ছে এগুলোকে। নন রেকারেন্ট অ্যাকুইট মাইজমের কারণে সৃষ্টি রোগ। আর ক্রনিক মাইজম তো আমাদের আজকে আলোচনা হয়েই গেছে। মূল মাইজম বলতে আমরা বুঝি সরিক মাইজম। আর সরিক মাইজমে যখন খারাপ চিন্তা তৈরি করে, অবৈধ সহবাস করে, তখন সিফিলিস গনোরিয়া আক্রান্ত হয়। এগুলো চাপা পড়ে যথাক্রমে সিফিলিটিক এবং সাইকোটিক মাইজম তৈরি হয়। এতটুকুই, আর কিছু নাই এখানে, আসলে কিছুই নাই। আপনারা বিভিন্ন ওই মাইজমের বইগুলো থেকে কোন মাইজমের কি কি বৈশিষ্ট্য, সর্বপ্রথম হ্যানিম্যানের ক্রনিক ডিজিজের অনুবাদটা যদি পারেন কালেকশন করবেন, ইংরেজিটা যদি পারেন সেটাও কালেকশন করবেন, দুইটা একসাথে মিলাই করবেন। আমার 3টা অনুবাদ আছে, ক্রনিক ডিজিজের 3টা অনুবাদ আমার সংগ্রহে আছে, আর ইংরেজিটাও আছে, ওখান থেকে মিলাই টিলাই পড়ি আর কি। বাংলা অনুবাদগুলোতে অনেক ভুলভাল অনুবাদ থাকে অনেক সময়। আমি বাংলা অনুবাদ অনেক ম্যাটেরিয়া মেডিকা পড়ি, দেখি যে অনেকগুলো সেন্টেন্স, অনেকগুলো কথা বাদ পড়ে গেছে, অনেক কথা বাদ পড়ে গেছে। আপনারা যদি ইংরেজি ম্যাটেরিয়া মেডিকা বা ইংরেজি লিটারেচার গুলো পড়তে অভ্যস্ত হন, তাহলে হয়তো সেই বাদ পড়া কথাগুলো আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, সঠিকটা আপনারা বুঝতে পারবেন, বা অর্থ করতে গিয়ে সম্পূর্ণ ভিন্ন অর্থ করে ফেলে অনেক সময় রাইটাররা। এটাও একটা আমাদের মানে কি বলে, মানে ভুল শিক্ষা, বা আমাদের একটু মানে আমরা ঝুঁকিতে থাকি। এই ধরনের পড়াগুলো পড়তে গেলে আমরা ঝুঁকিতে থাকি। তো ঝুঁকি থেকে বাঁচতে গেলে আমাদের ইংরেজিটা শিখতে হবে অবশ্যই। ঠিক আছে, তো শেষ আমাদের, এখানে আর আলোচনা করার কিছু নাই, এতটুকুই আর কি। ধন্যবাদ।